বিয়ের 10 বছর পর আমার স্বামীর মনে হলো তার দ্বিতীয় বিয়ে করা উচিত। ভীষণ অবাক হলাম তখন যখন দেখলাম আমার শাশুড়ির পূর্ণ সমর্থন আছে। ভাবছেন আমাদের সন্তান নেই তাই স্বামী বিয়ে করতে চাইছে? তেমন কিছু না, আমাদের মাশাআল্লাহ দুটো ছেলে আর মেয়ে আছে। তাকে আমি বিয়ের কারণ জিজ্ঞেস করলাম, তখন সে উত্তর দিল, আমি বেশি টাকা কামাই করি, আমার বউ পালার মুরুদ আছে, আমি আরেকটা করলে সমস্যা কি, আর ইসলামী নিয়ম আছে। আমি বললাম, বাহ, ভালোই, ইসলাম মানো তাহলে। তাহলে তো 5 ওয়াক্ত নামাজ পড়ো তো? তখন আমার স্বামী রাগ দেখেই বলল, বেশি কথা বলো তুমি। আমার ইচ্ছে, আমার এক মেয়েকে খুব মনে ধরেছে আমার অফিসের, আর আমি তাকেই বিয়ে করছি। এই বলে সে ঘর থেকে চলে গেল। আমি অনুভূতিহীনের মতো তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। আমি আসলে কি করব বুঝতে পারছি না। আসলে খুব টাকা হয়েছে তার। আমার বিয়ের সময় তার বেতন ছিল 30,000, আর এখন পদোন্নতি হতে হতে 2 লাখ ছাড়িয়েছে। এখনো মনে পড়ে সেই দিনগুলো যখন তার উন্নতির জন্য নামাজ পড়ে কান্না করতাম, যে সংসারের জন্য দুদেয়াল তার রং তামাটে করলাম, যে অসুস্থ শাশুড়ির সেবা করলাম এতদিন। আজকে সে আমাকে উত্তর দিল, আমার ছেলে যদি পালতে পারে তাহলে তুমি এত কথা বলো কেন? তখন আমি আমার শাশুড়িকে বললাম, মেনে নেওয়া কি এতই সহজ মা? আমার শ্বশুর এমন চাইলে আপনিও কি মেনে নিতেন? তখন আমার শাশুড়ি আমাকে বেয়াদব বললেন। উচিত কথা কারোই ভালো লাগে না। যাই হোক, 10 বছরের সংসার করা স্বামীই আমার মূল্য দেয়নি, আর সে তো পরের মা, যাকে আমি আপন ভেবে ভুল করেছিলাম। কেমন জানি কান্না আসতেছে না, নিজের ভাগ্যের উপর হাসি পাচ্ছে। বেইমানগুলোর জন্য এতদিন করেছি ভেবেই হাসি পাচ্ছে। আমি আসিফ ঘরে আসার অপেক্ষা করতে লাগলাম। আজকে বোঝাপড়া করে সব হিসেব চুকিয়ে নিতে হবে। অন্য মেয়েদের মতো কেঁদে কেটে বালিশ ভিজানো চলবে না। যে মানুষ এতদিন সংসার করার পর অন্যজনকে আপন করার কথা ভাবতে পারে, তার জন্য কেন কান্না করব? নিজের মনকে অনেক বুঝিয়ে শক্ত করলাম। রাত প্রায় 11টায় আসিফ বাসায় আসলো। অন্যদিকে খাবার নিয়ে অপেক্ষা করতাম, তবে আজকে তার করলাম না। ছেলে মেয়েদের খাইয়ে ঘুম পাড়িয়ে আমি নামাজের পাটিতে নফল ইবাদতে বসে আছি। আল্লাহ ছাড়া এই মুহূর্তে কেউ আমার আপন নয়, তাই তাকে মনে সব কথা বললাম অনেকক্ষণ। কেমন যেন খুব হালকা লাগছে। আসিফ আসার সময় মোবাইলে কথা বলছে শুনলাম। এসে অফিসের ব্যাগ সোফায় রেখে ওইখানেই বসে হেসে হেসে কার সাথে যেন কথা বলছে। মাঝে মাঝে গান গাচ্ছে, আবার হাসছে। বুঝলাম, যাকে পছন্দ করে সেই মেয়ের সাথে কথা বলছে। এর মাঝে আমার শাশুড়ি ডাইনিংয়ে আসিফকে বলছে, কিরে বাবা, অফিসের জামা না ছেড়েই কার সাথে কথা বলছিস? আসিফ উত্তর দিল, তোমার নতুন বউ। এটা শুনে আমার কলিজাটা কেমন মোচড় দিল। ততক্ষণে আমি নামাজ শেষ করে ডাইনিংয়ে চলে আসছিলাম। আমার শাশুড়ি বলে, দে আমাকে দে, একটু কথা বলি। আসিফ মাকে দিল, আর মা কথা বলতে শুরু করে। কি যে আদরে ডাক নতুন হবু বউকে। আমিত খুব অবাক, এই কয় বছর আমাকে তো এভাবে কখনো ডাকেনি। তখনই আসিফ আমাকে দেখে বলে, অনু বাদ দাও। আমি মনে মনে বললাম, বাহ, পুরুষ এখন 2 টাকা বেশি কামাই করছে বলে স্ত্রীকে আর মানুষ মনে হয় না। এমন এক ভাব করছে দ্বিতীয় বিয়ে করা কোনো ব্যাপারই না। হায় রে বেঈমান, বলে না কোম্পানির মাছ বেশি পানিতে পড়লে যা হয় আর কি। তবে মুখে কিছুই বললাম না। আসিফকে বললাম, তোমার চাকর না আমি, খাইতে মন চাইলে তোমার মাকে বলো ভাত দেবে, আর খাওয়া শেষ হলে রুমে এসো, কথা আছে। এই বলে চলে আসি। এদিকেও অবাক হয়ে তাকিয়ে আছে। কি বললাম? কারণ 10 বছরে প্রথম এভাবে কথা বললাম। এতদিন নরম হয়েছিলাম, এখন একটু গরম হয়ে দেখি। খাওয়া শেষ করে আসিফ রুমে আসে। আমি বলি, শোনো, বেশি কথা বলতে পারবো না। ছেলে মেয়ের দিকে তাকিয়ে তোমাকে তালাক দিতে পারছি না, তবে তোমার সাথে থাকারও ইচ্ছে মরে গেছে। তুমি আরেকটা বিয়ে করো কিংবা 10টা করো, তাতে আমার কিছু যায় আসে না। মাসে এসে 50,000 টাকা আমাকে দিবে। সন্তানদের পড়ালেখা খরচ বাবদ, আর এই বাড়ি ছেড়ে তুমি তোমার মা কালকে যাবে। এখানে শুধু আমি আর আমার সন্তানরা থাকবো। বেশি বাড়াবাড়ি করলে পুলিশের কেস খাবে। আমি মামলা করতে পিছু পা হব না। আর তোমার এখানে আসার দরকার নাই। ছেলে মেয়েদের দেখতে মন চাইলে মাঝে মাঝে এসো। এখন যাও, অন্য রুমে শো গিয়ে। আসিফের মুখে কথা ছিল না, হয়তো কথা খুঁজে পাচ্ছে না কি বলবে। সহজ সরল সাংসারিক মেয়েটা কখন যেমন চালাক আর কঠোর হলো তাই হয়তো ভাবছে। আমাকে আসিফ বলল, মানুষের স্বামীরা অন্য মেয়ের দিকে তাকালে স্ত্রীরা কান্না করে সমুদ্র বানায়, আর তোমার বর বিয়ে করছে জেনেও চোখে এক ফোঁটা পানি দেখলাম না। আমি তখন হাসতে হাসতে উত্তর দিলাম, পাগল নাকি আমি? বেইমানের জন্য কান্না করব নাকি? তুমি যদি এত বছর সংসার করে খুশিতে বিয়ে করতে পারো তাহলে আমি কেন কান্না করব?
এসব মানুষের জন্য আমার কান্না আসে না, দয়া আসে। তখন আমার স্বামী কিছু না বলে চলে গেল। আজকে অনেক দিন পর আয়নায় নিজেকে ভালো করে দেখলাম। চোখের নিচে গাঢ় করে ডার্ক সার্কেল পড়ে গেছে, তলপেটটা থলথলে কিছুটা ঝুলে গেছে, মুখের আনাচে কানাচে অসংখ্য দাগ। মুটিয়ে শরীরটা কেমন যেন বালিশের মতো এবড়ো থেবড়ো হয়ে গেছে। চুলের কি ছিঁড়ি! এতদিন সংসারের দিকে খাটতে খাটতে নিজের দিকে তাকানোর সুযোগ পাইনি। দুদেয়াল তার রং কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। যে রূপে পাগল হয়ে আমাকে বিয়ে করেছিল সেটা এখন নেই। বিয়ের পর ভালো একটা ক্রিম কিনতে কিপটমি করতাম, ভাবতাম শুধু শুধু অপচয়, এই টাকাটা ফিউচারে কাজে দিবে এই বলে টাকা সেভ করতাম। নিজের জন্য ভালো একটা 3 পিস পর্যন্ত কিনিনি। বাসার সবাই দামি জামা কাপড় পরলেও আমি কম দামি গজ কাপড়ে 3 পিস দিয়ে চালিয়ে দিতাম। ভাবতাম সারাদিন বাসায় থাকি, এত ভালো জামা কাপড় দিয়ে কি হবে। বুয়া রাখার সামর্থ্য থাকার পরেও নিজেই দিন থেকে রাত সব কাজ করতাম। ভাবতাম নিজেই করি, বুয়া টাকা দেব কেন। এখন থেকে যেই কাজটা ফিউচারের কথা চিন্তা করেছিলাম আজ সব পানিতে গেল। এখন স্বামী তার ফিউচার অন্য কাউকে নিয়ে সাজাতে চায়, তাই এখন একটু নিজেকে নিয়ে ভাবার সময়। এতদিন সব শখ আহ্লাদ বিসর্জন দিয়েছি, কিন্তু আর না। কার জন্য ভাববো? বিয়ের সময় আমার বয়স ছিল 18, এখন 28। আমার সাথে অনেক মেয়েদের এখনো বিয়ে হয়নি, আর আমি 2 বাচ্চার মা। যাই হোক, আজকে থেকে নিজের আর বাচ্চাদের খেয়াল রাখবো শুধু, কোনো বেইমানের না। তাই ঠিক করলাম আজকে একটা ডায়েটিশিয়ানের কাছে যাব। শরীরের বাড়তি ওজন কমানো খুব প্রয়োজন, সাথে নিজের জন্য কিছু কেনাকাটা করার প্রয়োজন। বয়সের তুলনায় বেশি দেখাচ্ছে। আর অন্যদিকে আসিফ ফিট, দেখলে মনে হয় এখনও সে 24 বছরের তাগড়া যুবক, অথচ বয়স 37 চলে। নামি দামি ব্র্যান্ডের কাপড় আর জুতা ছাড়া কিছুই পরে না। প্রত্যেক উইকে নিজের জন্য একটা দিন বরাদ্দ রাখে। সেই দিন পুরুষ পার্লারে যেয়ে বিভিন্ন সার্ভিস নিয়ে আসে। কখনো বাধা দেইনি, আরও খুশি হতাম যে আমার স্বামী মাশাল্লাহ। কিন্তু এখন দেখছি সেই রূপ দেখেই অবিবাহিত মেয়েকে বিয়ে করতে চাচ্ছে। যাই হোক, আজকে সকাল আসিফ আর ওর মা বাসা থেকে চলে গেছে। আর এই একতলা বাড়িটা আগে থেকেই আমার নামে ছিল, বছর খানেক আগে করেছি। 2টা ফ্ল্যাট ভাড়া দেওয়া। যাওয়ার সময় 50,000 টাকা আমাকে দিয়ে গেছে, আর বলে গেছে মাসে একবার এসে টাকা দিয়ে যাবে, আর ছেলে মেয়েদের দেখে যাবে। বিয়ের তারিখ এখনও ফাইনাল হয়নি, হলে নাকি জানাবে। আমিও যাওয়ার সময় শুধু একটা হাসি দিয়ে বললাম, দোয়া করি তোমার দাম্পত্য জীবন সুখের হোক। আসিফ অবাক হয়ে আমার দিকে কেমন তাকিয়েছিল। আমাকে ভাঙতে না দেখে হয়তো বারবার অবাক হচ্ছে। আসলেও শান্তি পাচ্ছিল না। কেন আমি এত স্বাভাবিকভাবে নিচ্ছি, তাই হয়তো তাকে ভাবাচ্ছে। ও চাচ্ছিল আমি কাঁদি, ওর কাছে ভিক্ষা চাই, ভালোবাসা। হয়তো তখনও সুখ পেত। যারা আমাদের দুঃখ দেয় তারা চায় আমরা আসলেই দুঃখ পাই। যখন দেখে তা বিপরীত, তখন তারা উন্মাদ হয়ে যায়। কিন্তু আমি সেই পৈশাচিক শান্তি কখনো আসিফকে দিব না। ওকে বুঝতে চাই, তোমার ছাড়া আমার দিব্যি চলে যাবে, তুমি থাকা না থাকার ধারধারি না। আসিফ শেষে একটা কথা বলেছিল, অনু, আমার কেন যেন মনে হচ্ছে তুমি আমাকে কখনো ভালোবাসোনি। তুমি কি সত্যি কখনো আমাকে ভালোবাসোনি? আমি শুধু হেসে উত্তর দিলাম, তুমি যা মনে করো। অনেকেই ভাববে হয়তো আমি তালাক দিচ্ছি না কেন, একটু আত্মহমিকা নেই আমার। আসলে সবই আছে, কিন্তু এত বছরের তিলে তিলে গড়ে তোলা সংসার ছেড়ে চলে যাব কেন আমি? আমার ছেলেমেয়েরা কেন এতিমের মতো বড় হবে? এই সংসার আমার। আসিফকে আমি চাই না, তবে আমার নিজের অধিকার ছেড়ে দিব না। আমি চলে গেলেও দিব্যি অন্য মেয়েকে বিয়ে করে আনন্দে থাকবে, আর ওই মেয়েও সাজানো সংসার পাবে। তা আমি কখনোই হতে দিব না। বিকেলে একজন স্বাস্থ্যবিদের সাথে দেখা করতে যাব। বাসায় একজন কাজের খালা রেখেছি, আর দেশ থেকে আমার খালাতো বোনকে এনেছি বাচ্চাদের দেখে রাখার জন্য। আর একা একটা বাড়িতে খুব খারাপ লাগবে। এতদিন আসিফ ছিল, মা ছিল, এখন তো তারা নেই, তাই ওকে আনা। আমার পরিবারের কেউ জানে না আসিফের দ্বিতীয় বিয়ের কথাটা, আর জানানোর প্রয়োজন বোধ করিনি। আমি চাই না আমার জিনিস নিয়ে মানুষ সমালোচনা করুক। মায়ের জিনিসটা নিতে পারবে না এই বয়সে, আর যে জিনিস আমি ধারধারি না সেটা অন্যকে কেন জানানো। স্বাস্থ্যবিদের কথা মতো চলা শুরু করলাম। খাওয়া দাওয়া, ঘুম আর ব্যায়ামের একটা তালিকা বানিয়ে দিয়েছে। 10 কেজি কমাতে হবে 2 মাসে। নিজের জন্য কিছু কেনাকাটা করলাম, কিছু ভালো স্কিন কেয়ারের প্রোডাক্ট কিনলাম। আজকে অনেক দিন পর পার্লারে গেলাম, চুলটা একটু কাট দিলাম, ভালোই লাগছে। এর মাঝে শুনতে পেলাম আসিফ অফিসের কাজের জন্য 3 মাসের জন্য হংকং যাচ্ছে।
তাই এসে বিয়ে করবে, টাকা নাকি আমার অ্যাকাউন্টে সময় মতো দিয়ে দিবে মাসে মাসে। এই খবর আসিফ আমার মোবাইলে মেসেজ করে দিয়েছে, আমি শুধু লিখেছি। অন্য সময় আসিফ দেশের বাইরে গেলে আমি ওর ব্যাকপ্যাক অন্যান্য সব কাজ করে দিতাম, আর যাওয়ার সময় ওকে অনেকক্ষণ জড়িয়ে ধরে বসে থাকতাম। এবার কেমন যেন কোনো অনুভূতিই হলো না। যাক, ওকে নিয়ে আর ভাবতে চাই না। ছেলে মেয়েদের নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। বিকেলে নিয়ম করে হাঁটতে যাই, আর সাথে ঘুমও হয় ভালো। তাই মুখে অনেকটা লাবণ্য ফিরে আসছে। আসলে হেলদিভাবে চলাফেরা করলে সব ঠিক থাকে। এখন সব কিছু নিয়ম মোতাবেক করার চেষ্টা করছি। ছেলে মেয়েরা অনেক সময় বলে, আম্মু তোমাকে সুন্দর লাগছে। আমি হাসি, মেয়েটা বড় পাজি হয়েছে, শুধু বলে আম্মু তুমি অনেক সুন্দর। আমি তখন বলি তুমি আমার থেকেও সুন্দর। এইভাবে কিভাবে 2 মাস চলে গেল বুঝতেই পারলাম না। আগে থেকে অনেক শুকিয়েছি, স্কিনটা খুব ভালো হয়েছে এখন আলহামদুলিল্লাহ। কেমন যেন নিজেকে খুব ভালো লাগে। কিছু সুন্দর সুন্দর শাড়ি আর 3 পিস কিনেছি, এগুলো পরে মাঝে মাঝে বের হই। তখন পাশের বাসার আয়শা ভাবি একদিন জিজ্ঞেস করে, ভাবি কিভাবে এত পরিবর্তন? আপনাকে এখন চিনা যায় না, এত স্লিম আর এত সুন্দর লাগছে, কি করলেন? তখন আমি উত্তর দিলাম, বেশি কিছু না, নিজেকে ভালোবাসতে শিখলাম, এটুকুই। নিজেকে ভালোবাসুন, দেখবেন আপনিও সুন্দর আর সুখী হবেন। তখন ভাবি বলে, কি যে বলেন ভাবি, কিছুই বুঝলাম না। আমি বললাম, না বুঝলে কি আর করার, এই বলে চলে আসি। মাঝে মাঝে ছেলে মেয়েদের সাথে ছবি আমার ননদকে দিতাম, সেসব ছবি তার ভাই আসিফকে পাঠাতো। আমি চাইতাম আসিফ দেখুক আমি সুখে আছি, তাই ইচ্ছে করেই দিতাম যেন আসিফের কাছে ছবিগুলো যায়। 2.5 মাসের মাথায় আসিফ একদিন মেসেজ দিল, কেমন আছো অনু? হঠাৎ আসিফের মেসেজ পেয়ে ভিতরটা কেমন ছলাৎ করে উঠে। আমি রিপ্লাই দিলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আসিফ বলে, এতদিন হলো আসলাম, একদিনও একটা কল মেসেজ কিছুই দিলা না। আমি কেমন আছি, মরে গেছি নাকি বেঁচে আছি, কিছুই জানার চেষ্টা করলে না অনু। আমি রিপ্লাই দিলাম, আমি না নিলেও খবর নেওয়ার মতো অনেকে আছে তোমার জীবনে, আর আমি মনে করি আমি এখনও এমন গুরুত্বপূর্ণ কেউ হতে পারিনি যে আমি খবর নিলে তোমার কিছু যায় আসবে। তখন আসিফ বলে, এভাবে বলছো কেন অনু? তুমি আমার স্ত্রী। বললাম, বাহ, মনে আছে তাহলে, আমি তো ভুলেই গেছিলাম। তখন আসিফ আর কোনো রিপ্লাই দিল না। এভাবে কাটতে লাগলো আমার দিনকাল। ছেলে মেয়েদের স্কুল, পড়ালেখা, বিকেলে হাঁটতে যাওয়া, আর হলিডেতে ওদের নিয়ে ঘুরতে যাই, এখানেই সেখানে। এর মধ্যে একদিন ছেলে মেয়েদের নিয়ে পদ্ম রিসোর্টে গেলাম। ওইখানে ভালো ভালো ছবি তুললাম, আর একটা ছবি খুব সুন্দর হয় তাই ফেসবুকের প্রোফাইলে দিলাম। সাথে সাথে প্রশংসার ফুলঝুরি ফুটতে লাগলো। এরই মাঝে শুনলাম আসিফ দেশে এসেছে। ননদ আমাকে কল দিয়ে বলে তার ভাই নাকি ছেলে মেয়েদের দেখতে আসবে আজ বিকেলে। তাই আমি ছেলে মেয়েদের খাইয়ে ওদের বলে দিলাম, তোমাদের আব্বু আসবে, কোনো শয়তানি করবে না, কিন্তু আর তোমার আব্বুর সাথে ভালো ব্যবহার করবে। ছেলেমেয়েরা বলল ঠিক আছে। তাই আমি আমার রুমের দরজা লাগিয়ে বই পড়তে লাগলাম, কারণ আসিফ আমাকে দেখতে আসবে না, আর আমি ওর সামনে পড়তে চাই না। কাজের খালাকে বলে দিয়েছি নাস্তা পানি দেওয়ার জন্য, সব রেডি করে রাখা আছে। বই পড়তে পড়তে কখন ঘুমিয়ে গেছি বলতে পারি নাই। দরজা ঠক ঠক আওয়াজে ঘুম ভেঙে যায় আমার। ভাবলাম ছেলে মেয়েরা এসেছে হয়তোবা। দরজা খুলে দেখি আসিফ দাঁড়িয়ে আছে। আমি ওকে দেখে কেমন অপ্রস্তুত হয়ে গেলাম। ও কিছু বলার সুযোগ না দিয়ে ভিতরে এসে দরজা আওয়াজ করে লাগিয়ে দেয়। আমার ভিতর কেমন যেন কেঁপে ওঠে। এসে আমার 2 গালে এমনভাবে চাপ দিয়ে ধরে যেন দাঁত বের হয়ে যাবে। বিছানার উপর ফেলে আমার উপর চড়ে বসে। তৎক্ষণিক কর্মকাণ্ডে আমি পুরো অবাক। আমাকে বলে, এই তোকে এত বড় সাহস দিয়েছে কে, ফেসবুকে তো ছবি দেওয়ার? নিজের সুন্দর চেহারাটা মানুষকে দেখাতে চাস? এত তোর লজ্জা লাগে না? এই তুই কথা বল। এই বলে জোরে মুখ ছেড়ে দেয়, আর আমি ছাড়া পেয়ে ওকে ধাক্কা দিয়ে ফেলে দেই আমার উপর থেকে, আর পাগলের মতো হাসতে থাকি। ও কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, হয়তো আমার হঠাৎ হাসিও নিতে পারছে না। আমি হাসতে হাসতে বললাম, আমি সুন্দর? আমি যদি সুন্দর হতাম তাহলে আমার স্বামী কখনো অন্য নারীকে বিয়ে করতে চায় নাকি? আচ্ছা, কোন পাগল এই কথা বিশ্বাস করবে বলো আসিফ? তখন আসিফ নিচের দিকে তাকিয়ে আছে। তখন আমি কিছুটা রেগে গিয়ে বললাম, ছবি দিয়েছে আরও দিব, আমার ইচ্ছে। এই তুমি কে? আমি এখন সিদ্ধান্ত নিয়েছি তোমাকে তালাকনামা দিব, সই করে দিও। আসলে জীবনে একা থাকা খুব কঠিন। তুমি তো ঠিকই আরেক মেয়েকে নিয়ে সুখে থাকবে, আর আমি
সন্ন্যাসীর মতো একা জীবন কাটিয়ে দিব কেন? আমারও অধিকার আছে কারো ভালোবাসা পাওয়ার, আদর্শ হাক পাওয়ার। আর যখন তখন আমার শরীরে হাত দিবে না, লজ্জা করে না এভাবে আমাকে ব্যথা দিতে? আমি আর তোমার মুখ দেখতে চাই না, এক্ষুনি চিৎকার করার আগে এখান থেকে বের হও। এই বলে ধাক্কা দিয়ে ওকে ঘর থেকে বের করে দিলাম। দরজা লাগিয়ে ইচ্ছে মতো কান্না করলাম। তালাকের কথা তো বলে দিলাম, সত্যি কিভাবে তালাক দিব? আমার যে কলেজে ছেড়ে যাবে। তখন নিজেকে নিজেই বুঝালাম, কারো জীবনে আগাছা হয়ে পড়ে থাকার চেয়ে বিদায় নেওয়া খুবই ভালো। ও নতুন বউ নিয়ে রং তামাশা করবে, আর আমি দেখে কিছু বলতে পারবো না, ভিতর ভিতর দুঃখ পাবো। এর থেকে চলে যাওয়াই ভালো হবে। তাই পরের দিন একজন উকিলের সাথে দেখা করে আসিফের বর্তমান ঠিকানা নোটিশ পাঠিয়ে দিয়ে দিলাম। এসে আবার ছেলে মেয়েদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। এভাবে এক সপ্তাহ যাওয়ার পর একদিন শাশুড়ি আমার বাসায় আসে। আমি ওনাকে দেখে খুব অবাক হই, কারণ উনি এখানে আসার কথা না। এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললেন, মারে আমার আসিফকে তুই বাঁচা মা। আমার ভিতর দপ করে উঠে। আসিফ আবার কি হলো? আমি মাকে বসিয়ে জিজ্ঞেস করলাম, মা কি হয়েছে ভালোভাবে বলুন, আর কান্না বন্ধ করুন। তখন আমার শাশুড়ি বলে, 3 দিন আগে তোমার দেওয়া তালাকের নোটিশ আমাদের বাসায় যায়। আসিফ ওইটা পাওয়ার পর থেকে খায় না, ঘুমায় না, সারাদিন বিছানায় পড়ে থাকে। আজকে তো আমাকে ধরে পাগলের মতো কান্না করতে করতে বলে, মা অনুকে এনে দাও, ওকে ছাড়া আমি কিভাবে থাকবো? তখন আমি বলি, এই তুই না দ্বিতীয় বিয়ে করবি বলেছিলি, এখন আবার অনুকে চাস কেন? তখন আমার ছেলে বলে, যখন অনু আমার থেকে দূরে যেতে থাকলো তখন আমি ওনার মর্যাদা বুঝি, ওর যত্ন ভালোবাসা সব বুঝতে পারি। আর যে মেয়ের সাথে কথা বলতাম কয়দিন কথা বলার পরে বুঝি ও আমাকে অনুর মতো কখনো ভালোবাসতে পারবে না। তাই ওর সাথে অনেক আগেই কথা বলা অফ করে দেই। আমি ভাবছিলাম অনুকে দেশে এসে বুঝিয়ে সব বলবো, কিন্তু আমার কোনো কথা না শুনে রুম থেকে বের করে দিছে। ও যে সত্যি তালাকনামা দেবে তা কখনো আমি ভাবতে পারিনি, কারণ আমার বিশ্বাস ছিল ও কখনো এমন করতে পারে না। তুমি যদি ওকে না এনে দাও তাহলে আমি বিষ খাবো, তবুও তালাক দিব না। মা প্লিজ আমাকে অনুকে এনে দাও। এই বলে আমার শাশুড়ি কাঁদতে লাগলেন। আমি সব শুনে শান্ত হয়ে বসে আছি। আমার শাশুড়ি আমার উত্তরের আশায় মুখের দিকে তাকিয়ে আছে। আমি কিছুক্ষণ সময় নিয়ে তাকে বললাম, দেখুন মা, আপনি মুরব্বী মানুষ, আমি আপনাকে অসম্মান করতে চাই না, তবু একটা কথা বলতে হয় আপনাদের। মা ছেলে দুজনের রূপ দেখা হয়ে গেছে। আপনারা গিরগিটির মতো রং পরিবর্তন করেন, আর আপনাদের কথাই তো সব হবে না। আমারও নিজের কিছু সিদ্ধান্ত আছে। আমাকে সময় দিন, আমি ভেবে আপনাকে জানাবো। আমার শাশুড়ি আমার এমন উত্তর কখনো আশা করেনি হয়তো, কারণ 10 বছর তাদের হ্যাঁতে হ্যাঁ আর নাতে না বলেছি। তাই হয়তো ভাবছে এখনো তাই করব। কিন্তু এই এক ধাক্কায় আল্লাহ আমাকে সব শিখিয়েছে। আমি কখনো ভুলবো না আমার স্বামীর পরকীয়ার কথা, আমার শাশুড়ির অন্যায় উপদেশ। কিছুই বলিনি, কিছুই না। আমার শাশুড়ি শেষবারের মতো আমার হাত ধরে বললেন, মা, ভুল তো মানুষই করে। আমি তোমার সাথে অন্যায় করেছি, তা কখনো অস্বীকার করব না। আমার ছেলেও করেছে, কিন্তু এই অভাগী পাপী মায়ের কথা চিন্তা করে দেখো। আমার ছেলে তার সাজা পেয়েছে, দৈনিক মাসিক অশান্তি, ওকে ঘুমোতে দেয় না, ও কান্না করে। এই বলে আমার শাশুড়ি চলে গেল। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। ছেলে মেয়েদের দিকে তাকাতে কিছুই ভালো লাগছে না। আমি চাই না ওরা একটা অসুস্থ পরিবেশে বড় হোক, ভালো থাকুক। 2 দিন পর আবার ঠিক করলাম আমাদের কি করা উচিত। আজকে বললাম, ছেলে মেয়েদের সাথে ঘুমাই, কেমন যেন অশান্তি লাগছে। তাই যেমন বাবা তেমন কাজ, ওদের সাথে ঘুমোতে গেলাম। ওরা দুজনেই আমাকে পেয়ে কি যে খুশি, দুজনকে 2 পাশে নিয়ে মাথায় হাত বোলাচ্ছি। তখন ছেলেকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ধরো আমি আর তোমাদের পাপা আলাদা থাকা শুরু করলাম, তখন তোমাদের কেমন লাগবে? ছেলে উঠেই বলল, কেন মা, পাপা আলাদা থাকবে কেন? আমার পাপাকে ছাড়া ভালো লাগে না। মেয়েও তার ভাইয়ের সাথে তাল মিলালো। তখন আমি বললাম, আচ্ছা আমাকে ছাড়া থাকতে পারবে? তখন ওরা দুজনেই জড়িয়ে ধরে কান্না শুরু করলো আর বলল, মা, আমরা তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আমি তখন ওদের দুজনকে থামাতে থামাতে বললাম, আরে আমি তো মজা করছি। আমি আমার মানিকদের রেখে কোথায় যাব? মনে মনে নিজেকে 2টা থাপ্পড় মারতে মন চাইল। আমি কি পাগল ওদের সামনে এমন কথা বলছি? কেমন মা আমি, সন্তানদের কান্না করালাম। সকাল সকাল উকিলের কাছে গেলাম তালাকের নোটিশ বাতিল করার জন্য। আমি পারবো না আসিফকে তালাক দিতে, কারণ আমি যে মা, আমার ভালো খারাপের চেয়ে সন্তানদের ভালো
রাখাটা আমার কাছে গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, আমি আসিফকে আর আগের মতো গ্রহণ করতে পারবো না, তা ঠিক। ওর প্রতি ভালোবাসা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে, যা হাজার চেষ্টা করলেও ঠিক করতে পারবো না। আমি চাই আমার ছেলে মেয়ে সুস্থ সুন্দর পরিবেশে বড় হোক। ওদের মুখের দিকে তাকিয়ে বিষ খেতেও আমি পিছপা হব না। আর এটা তো সামান্য বিষয়। 2 দিন পর আসিফ বাসায় আসে, এসে আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ বসেছিল। আমি অনুভূতিহীনের মতো ওর সাথে ছিলাম। আসিফ আমার আগ্রহ না দেখে বলে, অনু তুমি কি আমাকে ক্ষমা করনি? আমি উত্তর দিলাম, আচ্ছা আসিফ, ক্ষমা করা কি এতই সহজ? তুমি দ্বিতীয় বিয়ে করবে বলেছ, তার মানে আমি যে তোমার জীবনে কত মূল্যহীন হয়ে পড়েছিলাম, কতটা অপ্রয়োজনীয় হয়ে পড়েছিলাম, তুমি বুঝতে পারছো? আর আমি তা কীভাবে ভুলে আসিফ? আমার এত বছরের ভালোবাসার এই প্রতিদান রেখে আমি ওই দিনই ভেতর থেকে মরে গিয়েছিলাম। আর তুমি বলছো তোমাকে ক্ষমা করেছে কি না? বিষয়টা ক্ষমার না আসিফ, আসল কথা আমি নির্জীব হয়ে গিয়েছি। আসিফ আর কোনো কথা বলেনি সেই দিন। এভাবে কাটতে লাগা আমাদের দিনকাল। আসিফ তার অতীতের কাজের জন্য বারবার অনুতপ্ত হয়েছে, যা আমি ওর চোখে স্পষ্ট দেখতাম। ওর বিভিন্ন কার্যক্রমে আমি ওর প্রতি আবার দুর্বল হয়ে পড়লাম। আবার শুরু করলাম আমাদের ভালোবাসার দিন চলা। কিন্তু এখন নিজেকে সময় দিয়ে নিজের দিকে খেয়াল রাখি, সবার পাশাপাশি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানি, আল্লাহ যে আমাকে সুখ দিয়েছে। এরপর কেটে গেল আরও কয়েক বছর। ছেলে মেয়ে যার যার জীবন নিয়ে ব্যস্ত। আমি আর আসিফ একলা বাড়িতে থাকি, অবশ্য কাজের লোক 2 জন আছে। ছেলেমেয়েরা নিয়মিত খোঁজ নেয়। বুড়ো বুড়ি ভালোই চলে যায়। এর মাঝে আসিফ আমাকে একা করে না ফেরার দেশে চলে যায়। ওর মৃত্যুর পর আমি ছেলের সাথে থাকা শুরু করি। নাতিনের সাথে আনন্দের দিন যায় আমার, আলহামদুলিল্লাহ। এর মাঝে একদিন জমি জমার কাগজ চেক করতে গিয়ে আসিফের একটা ডায়েরি পাই, বেশ পুরনো হবে। কৌতূহল নিয়ে পড়া শুরু করলাম। ডায়েরির এক জায়গায় আমার ঋতুক্রিয়া বন্ধ হওয়ার উপক্রম হলো। ওইখানে লেখা আছে, আজকে রায়হানের সাথে বাজি ধরেছিলাম যে দুজনের বউকে বলবো আমরা দ্বিতীয় বিয়ে করব। দেখি কে জিতে। আমরা বাজি ধরেছি বলার পর বউদের রিয়াকশন দেখব এবং 3 মাসের কাজের কথা বলে বাহিরে যাব। আর এসে দেখবে বউদের অধপতন হয়েছে। কার বউ কাকে বেশি ভালোবাসে। পরের পাতা রায়হানের বউ নাকি অনেক কান্নাকাটি করেছে, ও যেন বিয়ে না করে। তবে রায়হান বলেছে সে নাকি করবে। আর ওইদিকে অন্য কিছুই করেনি, উল্টো আমাকে বাড়ি থেকে বের করে দিল, মা সহ। আর মার ওপর জেদ লেগেছে, সে কেন আমাকে অন্যায়কে সমর্থন করলো, সে কেন অনুর পক্ষ নিল না। রায়হান এই কথা শুনে বলে অনু নাকি আমাকে ভালোবাসে না, ভালোবাসলে ঠিকই কান্না করতো। কিন্তু আমি জানি আমার অনু আমাকে খুব ভালোবাসে। পরের পাতা অনুর কিছু ছবি আতিফা আজকে দিল। আমার অনুকে যা লাগছে না, মাশাল্লাহ। অনু একদম নিজের যত্ন নেয় না, এবার নিচ্ছে। আমার খুব ভালো লাগছে, মন চায় আবার বিয়ে করি বউটাকে। পরের পাতা আজকে অনু ছবি নিজের প্রোফাইলে দিয়েছে। তখন রায়হান আমাকে বলে তোর বউ আরেকজনকে পটাতে চায়, তাই এমন সুন্দর ছবি দিয়েছে, দেখবি পাখি অন্য ডালে চলে গেছে বন্ধু। আমার খুব খারাপ লাগলো। ঠিকই কি অনু অন্য কাউকে নিয়ে খুশি হতে চায়? না, আমার অনু এমন না। তার পুরো অঙ্গে জীবনে শুধু আমার ছাপ থাকবে, আমার স্পর্শ থাকবে, আর কারোই না। ভালোবাসায় যে এনেই দেখাচ্ছি মজা। পরের পাতা আজকে রায়হানের জন্য খুব খারাপ লাগছে। ওর বউকে ওর রুমে অন্য পুরুষের সাথে অনৈতিক কাজে নিজে নাকি হাতে নাতে ধরেছে। পরে জানতে পারে ওই ছেলে নাকি ওর বউর এক্স ছিল। বিয়ের পরও নাকি তাদের মাঝে মেলামেশা হতো। রায়হান নাকি ওর বউকে তালাক দিচ্ছে। শুনে খুব খারাপ লাগলো। পরের পাতা অনু আমাকে তালাকনামা দিয়ে দিয়েছে। আমি মেনে নিতে পারছি না। আমার অনু কত কষ্ট পেয়েছে আমি আজকে বুঝতে পারলাম। তাই তো অনুর চোখে কোনো পানি ছিল না। অতি শোকে পাথর হয়ে গেছে আমার অনু। আমি কি করে বুঝাই তোমার আছে তোমারই আছে। এখন যদি বাজির কথা বলি তবু অনু বিশ্বাস করবে না, ভাববে বানিয়ে বলছি। তাই অনুকে আমি এসব কিছুই বলবো না, শুধু ওকে প্রমাণ করতে হবে আমি ওকে কতটা ভালোবাসি। পরের পাতা আমার অনু আসলে খুব কষ্ট পেয়েছে, তা আজকে বুঝতে পারলাম। ওর কথা শুনে ওকে আমি জিজ্ঞেস করেছিলাম আমায় ক্ষমা করেছো কি না। আমায়ও যা বললো তাতে বুঝলাম ও অনেক আঘাত পেয়েছে। আরে পাগলি, এতদিন সংসার করেও বুঝলি না তোর আসিফ কেমন? তুই আমাকে এত নিচে ভাবলি? আসলে দোষ আমারই, আমি কেন এমন করতে গেলাম? রায়হান আমাকে বলে ভাবি তোকে অনেক ভালোবাসে রে, তুই অনেক ভাগ্যবান। রায়হানকে দেখে খুব খারাপ লাগে, বেচারা খুব গর্ব করে
বউ ওকে খুব ভালোবাসে, কিন্তু এমন কিছু দেখে খুব খারাপ লাগে। আমি পুরো ডায়েরি পড়ে কান্না ভেঙে পড়লাম। আল্লাহ, আমি আমার আসিফকে কেন এত ভুল বুঝলাম, ওকে এত কষ্ট দিলাম। এই ঘটনার পর পুরো 1 বছরের বেশি ওকে কাছে আসতে দেইনি। দৈনিক কড়া কড়া কথা শুনিয়েছি, ও কিচ্ছুটি আমাকে বলেনি, সব চুপ করে সহ্য করেছে। আল্লাহ, আমার মরে যেতে ইচ্ছে করছে। আমি এক অভাগী যে আমার স্বামীর মন বুঝতে পারেনি। ও আমাকে এত বিশ্বাস করতো, অথচ আমি কিছুই দিতে পারলাম না ওকে। এরপর কেটে গেল কত বসন্ত। ওপারে গিয়ে ওর কাছে ক্ষমা চাওয়ার অপেক্ষায় আছি। আল্লাহ হয়তো আমার উপর নারাজ, তাই আমাকে আসিফের কাছে যেতে দিচ্ছে না। আজকে তালাকনামা উঠিয়ে নিয়েছিলাম বলে, নয়তো কত বড় ভুল আমার দ্বারা হয়ে যেত। এই জিনিসটার জন্য মনে একটু আফসোস কম লাগে। আমি এখন শুধু আমার আসিফের কাছে যেতে চাই। কই তুমি আসিফ? আমার আর এই দুনিয়ায় ভালো লাগে না। আমি তোমার কাছে যেতে চাই, এত এত অভিমান করতে চাই। কেন তুমি এমন করলে? আসিফ আমার নিখুঁত ভালোবাসার মানুষ।